আসলে আগের ভিডিওটি কেটে গিয়েছিল। এবার আমরা সৃজনশীল প্রশ্ন দেখে ফেলবো। এখানে বলেছে কি, জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষক নীলভ সবুজ শৈবাল, তারপরে এককোষী শৈবাল ও ছাতার ন্যায় এক জীব এক জীবের শ্রেণীবিন্যাস। ও এখানে হবে কি, ও ছাতার ন্যায় এক পরজীবীর শ্রেণীবিন্যাসগত অবস্থান নিয়ে আলোচনা করেন। তো গ নম্বরে কি বলছে, উদ্দীপকের উল্লেখিত পরজীবী রাজ্যের বৈশিষ্ট্য লিখো। তাহলে উদ্দীপকের উল্লেখিত পরজীবী কোনটা? এখানে তো পরজীবী বলছে কি, ছাতার ন্যায় এক পরজীবী। তাহলে ছাতার ন্যায় পরজীবীর কথা এখানে বলছে কি করতে, তার রাজ্যের বৈশিষ্ট্য লিখতে। এখন কথা হচ্ছে ছাতার ন্যায় পরজীবীটি কোন রাজ্যের, এখন এইটা তো আমাদেরকে বুঝতে হবে। এখন ছাতার ন্যায় পরজীবীটি হচ্ছে আমরা আমরা যখন পাঞ্জাই রাজ্যে পড়েছি, পাঞ্জাই, তখন আমরা উদাহরণে পড়েছি কি, পাঞ্জাই রাজ্যের মধ্যে কোন কোন জীব আছে, ছাতার ন্যায় পরজীবী আছে। এই যে যখন আমরা এই পাঞ্জাই রাজ্যে পড়েছিলাম তখন আমরা এর উদাহরণে দেখেছিলাম কি, ইস্ট, মাশরুম, পেনিসিলিয়াম এগুলা। তো মাশরুমটাই তো সুবিধা আছে ছাতার ন্যায়, মাশরুম দেখতে কি ছাতার ন্যায়, আর এগুলা কি পরজীবী। তো উদ্দীপকতে বলছে যে ছাতার ন্যায় পরজীবীটি মানে কোন রাজ্যের, তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে। তো আমরা বুঝলাম কি, ছাতার ন্যায় পরজীবীটি হচ্ছে কি মাশরুম, যা পাঞ্জাই রাজ্যের, অর্থাৎ আমাদেরকে পাঞ্জাই রাজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে। অর্থাৎ ছোটকর পরজীবীটি হচ্ছে কি, পরজীবীর হচ্ছে কি ছাতার ন্যায়, অর্থাৎ এটি হচ্ছে কোন রাজ্যের, পাঞ্জাই রাজ্যের। তাহলে আমাদেরকে ছোট করে অ্যান্সার হবে কি, পাঞ্জাই রাজ্য। তাহলে আমরা বলবো কি, উদ্দীপকের পরজীবীটি উদ্দীপকের পরজীবীটি হলো কি, উদ্দীপকের পরজীবীটি হলো পাঞ্জাই রাজ্যের, হলো কি পাঞ্জাই রাজ্যের। এর অ্যান্সার কি হবে, ওই পাঞ্জাই রাজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা, পাঞ্জাই রাজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা। শেষ, পাঞ্জাই রাজ্যের বৈশিষ্ট্য লিখে দিবে, শেষ। তারপরে ঘতে কি বলছে, গতে বলছে উদ্দীপকের উল্লিখিত প্রথম জীব দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো। তাহলে উদ্দীপকে উল্লিখিত প্রথম জীবগুলো কি, প্রথমটি হচ্ছে কি নীলভ সবুজ শৈবাল, দ্বিতীয়টি হচ্ছে কি এককোষী শৈবাল। তো আমরা যখন মনের রাজ্যে পড়েছি তখন মনের রাজ্যের উদাহরণ দেখেছি কি, মনের রাজ্যের উদাহরণ আছে কি নীলভ শৈবাল। তাহলে নীলভ শৈবাল হচ্ছে কার, মনেরার। নীলভ শৈবাল হচ্ছে কি মনের রাজ্য, আর এককোষী শৈবাল হচ্ছে কি প্রতিষ্ঠার। তাহলে উদাহরণ পাঠতে হবে, শুধু রাজ্যের বৈশিষ্ট্য পড়লে হবে না, এই রাজ্যগুলোর উদাহরণগুলো জানতে হবে। তাহলে এককোষী শৈবাল হচ্ছে কি প্রতিষ্ঠা রাজ্যের, আর নীলভ শৈবাল হচ্ছে কি মনের রাজ্যের। তাহলে মনের রাজ্য ও প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্যের মধ্যে কি পার্থক্য উল্লেখ করতে হবে। তাহলে বড় কি হবে, মনেরা ও প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে কি পার্থক্য। তো পার্থক্যগুলো কি হবে, ওই আমরা যে প্রথম পর্বে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য পড়িয়েছি, তারপরে প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য পড়িয়েছি, ওই এক পাশে মনেরার বৈশিষ্ট্যগুলো লিখে দিবা, আর এক পাশে প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। তাহলে এটাই হচ্ছে কি পার্থক্য। তাহলে মনেরা ও প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা করে লিখে পার্থক্য বুঝিয়ে দিবে। তো এই তো পড়ার মধ্যে সবগুলোই কমন পাওয়া যাচ্ছে। এভাবে তুমি গাইডের বাকি সৃজনশীল প্রশ্নগুলো দেখবে, দেখবে সবগুলো এরকম এরকম একই ক্যাটাগরি হয়। তারপরে সৃজনশীলটি হচ্ছে কি, তারপরে প্রশ্নটি হচ্ছে জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক ছাত্রদের মানুষ ও পূর্ণবঙ্গের বৈজ্ঞানিক নাম উল্লেখ করে লেখার নিয়ম নিয়ে আলোচনা করেন। তাহলে জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক ছাত্রদের মানুষ ও পূর্ণবঙ্গের বৈজ্ঞানিক নাম উল্লেখ করে লেখার নিয়ম নিয়ে আলোচনা করেন। তো ঘতে কি বলছে, উদ্দীপকের প্রাণীদের বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে কি ধরনের ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন তা ব্যাখ্যা করো। অর্থাৎ এটা অ্যান্সার কি হবে, ওই বৈজ্ঞানিক নামকরণের ধাপ। তাহলে কি দ্বিপদ নামকরণের ধাপ, এখানে কি আসছে, দ্বিপদ নামকরণের ধাপ। এটা আছে কি টাইপ 2 থেকে দ্বিপদ নামকরণের ধাপ। তাহলে ওই দ্বিপদ নামকরণের ধাপগুলো ব্যাখ্যা করে দিবে, শেষ। তাহলে এই অধ্যায় থেকে ওই দুটি টাইপ পড়লেই সৃজনশীল কমন হয়ে যাবে। তুমি প্রথম দুটি পড়ো, ভালোভাবে করো। আর ওই আমি যে প্রথম দুটি পর্বে যেগুলো পড়িয়েছি এগুলো ভালোভাবে পড়ো। আর নিজে নিজে গাইডের বাকি সৃজনশীলগুলো দেখো, দেখবে সব এরকম আসছে। ইনশাল্লাহ এই অধ্যায় থেকে একটা সৃজনশীল সহজেই অ্যান্সার করতে পারবে।
তাহলে আমাদের প্রথম অধ্যায়টি জীবন পাঠ এটা আজকেই শেষ হলো। আমরা প্রথম অধ্যায়টির সৃজনশীলের জন্য সবকিছু পড়েছি এবং সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি।